আমার নাম সুভাষ। পড়াশোনা শেষ করে এই গ্রামেই চাকরি নিয়েছি। আমার অনেক বন্ধুই শহরে চলে গেছে ভালো মানের কাজের জন্য, কিন্তু আমি পারিনি। এই চাকরি থেকে যত টাকা আয় করি ওইটাই অনেক। আর এই পদ্মদিঘি গ্রামেই আমার জন্ম। ছোটবেলা থেকে এই গ্রামেই বেড়ে ওঠা। এই গ্রামটির দিকে তাকিয়ে থাকলে যেন ছবির মতো একটি অবয়ব চোখে পড়ে। এই গ্রামটির দিকে তাকালেই মনে হয় কোনো শিল্পী তার শৈল্পিক হাতের ছোঁয়ায় মনের মতো করে এই গ্রামটি এঁকেছেন। তাই আর এই গ্রামের মায়া ত্যাগ করতে পারিনি। না খেয়ে দিন পার করতে হলেও অন্য শহরে যাওয়ার মতো আমার ইচ্ছা নেই। আজ আমার উপর কাজের চাপটা একটু বেশি পড়েছিল। অফিসের বস আমাকে খুবই বিশ্বাস করেন, তাই ভরসা করে একটি কাজ ধরিয়ে দিলেন। আমি আর না করতে পারলাম না। সারাদিনের কাজের চাপ থেকে বেরিয়ে এই রাতটুকুই শুধুমাত্র জিরিয়ে নেওয়ার মতো সময় পেয়েছি। বাড়িতে এসেই মনে হচ্ছে বিছানা আমায় ডাকছে। তাই আর দেরি না করে তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া শেষটা করে বিছানায় শুয়ে পড়লাম। বিছানায় শুয়ে পড়তেই চোখ দুটো লেগে আসলো। বিছানায় যেন শরীর তলিয়ে যাচ্ছে। আর তাকিয়ে থাকতে পারলাম না। ঘুমিয়ে গেলাম এই ঠান্ডা শীতল পরিবেশে। আজকের আবহাওয়া অন্যান্য দিনের তুলনায় একটু অন্যরকম। অন্যান্য দিন ভ্যাপসানো গরমে এপাশ ওপাশ করতে করতেই সারা রাত কেটে যায়, ঠিকমতো ঘুমাতেও পারি না। কিন্তু আজ আবহাওয়াটি বেশ ঠান্ডা। চারদিক থেকে শীতল হাওয়া বইছে। জানালা ভেদ করে শীতল হাওয়া আমার শরীরে এসে যেন ছোঁয়া দিয়ে যাচ্ছে। জ্যোৎস্নার পরিপূর্ণ আলো জানালা দিয়ে উঁকি মারছে। প্রায় কিছু সময় পর অনেকক্ষণ বেশ নিরিবিলি পরিবেশই ছিল, কিন্তু হঠাৎ দমকা হাওয়া বইতে শুরু করলো। পরিবেশটি আচমকা অস্থির হয়ে পড়ল। বাহির থেকে গাছের পাতাগুলো স্বর স্বর শব্দ শোনা যাচ্ছে। জ্যোৎস্নার ঝলমলে আলোয় বাহিরের অবস্থা স্পষ্ট দেখা যাচ্ছে। বিজলির ঝটকানির সাথে সাথে বাতাসের স্রোতে মেঘগুলো যেন ছুটে বেড়াচ্ছে। ওই দূরে দেখা যাচ্ছে মাটিতে টর্নেডোর মতো পাতাগুলো গোল গোল ঘুরছে। আকাশটিও ডাকছে হাঁক ডেকে। শুয়ে সব দেখছিলাম। হঠাৎই চোখে এসে পড়ল জানালার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। জ্যোৎস্নার আলো আর বিজলি ঝলকানিতে স্পষ্ট দেখা যাচ্ছে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। পোশাক আশাকের ধরন দেখে বোঝাই যাচ্ছে বেশ ভদ্র পরিবারের মেয়ে। কিন্তু এই পদ্মদিঘি গ্রামে এই মেয়েটিকে আগে তো কখনো দেখিনি। আমি আর শুয়ে থাকতে পারলাম না। মেয়েটি কেন এত রাতে বাহিরে দাঁড়িয়ে রয়েছে জানার খুব কৌতূহল হলো। আবার মেয়েটি হয়তো বিপদেও পড়েছে, নয়তো এই বৃষ্টির মধ্যে কেনই বা বাইরে দাঁড়িয়ে থাকবে। আমি আমার ঘরের কোণে পড়ে থাকা একটি ছাতা নিয়ে মেয়েটির কাছে যেতে লাগলাম। বাইরে বেশ ঝমঝম বৃষ্টি, চারদিক কাদা দিয়ে মাখামাখি অবস্থা। মাঝে মাঝে বিজলির ঝটকানিতে মনে হচ্ছে কখন জানি আমার শরীরেই বাজ করবে। এই নিয়ে বেশ আতঙ্ক হচ্ছিল। তারপরেও আমি এক পা দু পা করে পা টিপে টিপে মেয়েটির সামনে গেলাম। দেখি মেয়েটি আমার দিকে তাকিয়ে রয়েছে। মেয়েটি অসহায়ত্ব কণ্ঠে বলে উঠল, দয়া করে আমাকে একটু সাহায্য করুন, আমি খুব বিপদে পড়েছি। কি হয়েছে আপনার? এইভাবে এত রাতে বাইরে কি করছেন? দেখে তো বেশ ভদ্র পরিবারের মেয়ে মনে হচ্ছে। আমি খুব বিপদে পড়ে এইখানে দাঁড়িয়ে রয়েছি, কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। কেন, কি হয়েছে আপনার? আজ আমার বন্ধুর জন্মদিন ছিল, তাই আমরা সব বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিয়ে এই গ্রামে এসেছিলাম, সবাই মিলে আনন্দ হইচই করব বলে। পিকনিক শেষ করে যে যার মতো বাড়ি ফিরে গেল। আমিও আমার মতো বাড়ির পথে রওনা দিলাম। কিছুটা পথ যাওয়ার পর আমার গাড়িটা নষ্ট হয়ে যায়, আর এত রাতে কোথাও মেকানিক পাচ্ছিলাম না, তাই হাঁটতে হাঁটতে সাহায্যের জন্য এত দূর এসেছি। কোথাও যদি আজকের রাতটা পার করার সুযোগ পেতাম
নয়তো নয়তো আমি একা একটি মেয়ে এই ঝড় বৃষ্টির রাতে কোথায় থাকবো? আপনি চাইলে আজকের রাতটি আমার বাড়িতে কাটিয়ে দিতে পারেন, সকাল হলেই চলে যাবেন। আপনাকে যে কিভাবে ধন্যবাদ জানাবো বুঝে উঠতে পারছি না। আমাকে যে কত বড় বিপদ থেকে রক্ষা করলেন শুধু আমিই জানি। না না, ধন্যবাদ দিতে হবে না। আমার মা বলতেন কেউ বিপদে পড়লে তাকে যেন আমি অবশ্যই সাহায্য করি। যদি কাউকে সাহায্য করতে গিয়ে আমার প্রাণটাও চলে যায়, তারপরও যেন ভয় পেয়ে পিছিয়ে না হাঁটি। আর আপনাকে বাড়িতে আশ্রয় দেওয়া তো একটা সামান্য ব্যাপার, এইটুকু তো আমি করতেই পারি, তাই আর ধন্যবাদ জানাতে হবে না। আপনার কথাগুলো বেশ শুনে ভালো লাগলো। তবে আসুন আমার সাথে সাথে। আমি মেয়েটিকে একটি ঘর দেখিয়ে আমার ঘরে চলে আসলাম। বেশ অনেকক্ষণ হয়ে গেল, তারপরেও বৃষ্টি থামার কোনো নাম নেই। বড় বড় ফোঁটায় মুষলধারে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে না আজ আর এই বৃষ্টি থামবে। কেন জানি না আজকে সকাল থেকেই মনের ভিতরটা কেমন যেন করছে। কোথাও কোনো কিছুতে মনোযোগ বসাতে পারছি না, আর মনে চেয়ে আছি সারাটা দিন। এখন আর চোখে ঘুমও আসছে না, গটগট চোখে তাকিয়ে রয়েছি। হঠাৎ বিস্ময়কর হাসি শুনতে পেলাম। বেশ চমকে উঠলাম হাসিটির আওয়াজ শুনে। এত রাতে এমন অদ্ভুতভাবে কে আসবে? হঠাৎ করেই আমার চোখ পড়ল দরজাটির দিকে। দেখলাম দরজাটি খোলা, কিন্তু আমার স্পষ্ট মনে আছে আমি শোয়ার আগে দরজাটি লাগিয়ে দিয়েছিলাম। তাহলে খুলল কে? আমি আর ওই মেয়েটি ছাড়া তো বাড়িতে আর কেউই নেই। তাহলে কি মেয়েটি দরজা খুলেছে? কিন্তু কেন? তার তো এত রাতে দরজা খোলার কথা নয়। কিছু প্রয়োজন হলে হয়তো আমাকে বলতে পারতো। আমি আর শুয়ে থাকতে পারলাম না। মেয়েটি কেন দরজা খুলেছে জানার জন্য দরজার সামনে গেলাম। দরজাটির সামনে যেতেই আমার চোখ দুটো যেন কপালে উঠে গেল। এই ঝড় বৃষ্টির দিনে মেয়েটি বাইরে দাঁড়িয়ে ভয়ঙ্করভাবে হাসছে। ভাবলাম পাগল টাগল হয়ে গেল নাকি। কি গো মেয়ে, এখানে কি করছো? তাড়াতাড়ি ভিতরে এসে বলছি। তনু সাড়া দিল না, সে তার আপন মনে হেসেই যাচ্ছে। কি হলো, সাড়া দাও, শুনতে পাচ্ছ না? এরপরেও আমি আর সাড়া পেলাম না। কিন্তু হঠাৎই আমার চোখ পড়ে গেল মাটির দিকে। মাটির দিকে চোখ পড়তেই আমার ধারণাটি নিমিষেই পাল্টে গেল। মাটিতে বৃষ্টির পানির সঙ্গে সঙ্গে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। মনে হচ্ছে কোনো মানুষের তাজা রক্ত বয়ে যাচ্ছে। ভয় আর হিমশীতল বাতাসে পুরো শরীর বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। চোখের পলক পড়তেই দেখি মেয়েটি আর মেয়ে নেই, সে ভয়ঙ্কর অশরীরী রূপ ধারণ করেছে। মেয়েটির চোখে প্রতিশোধের আগুন যেন দাউ দাউ করে চলছে। মুখ থেকে রক্তরঞ্জিত লালা ঝরছে। দুপাশে দুটো বড় বড় দাঁত দেখে মনে হচ্ছে আমাকে আস্ত চিপিয়ে খাবে। মেয়েটি আমার দিকে দ্রুত বেগে ছুটে আসছে। আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। পাথরের মতো ঠায় দাঁড়িয়ে রয়েছে দরজার কাছে। মেয়েটিও ক্রমশ আমার নিকটে আসছে। আমি পালাতে চেয়েও পালাতে পারছি না। মনে হচ্ছে পা দুটো কেউ পেরেক মেরে মাটির সাথে আটকে রেখেছে। রে, ভয় পেয়ে গেলি নাকি? এতটুকুতেই ভয় পেয়ে গেলি? যখন তোকে আস্ত চিবিয়ে খাবো
তখন কি করবি? আমার মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না। আমি শত চেষ্টা করেও মুখ থেকে কোনো শব্দ বের করতে পারছি না। ভয়ে শরীর থরথর করে কাঁপছে। কিরে, চুপ করে আছিস যে? বেশ তো ভয় পেয়েছিস মনে হচ্ছে, তাই না? যা 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 যা, তোকে আজকের মতো ছেড়ে দিলাম। এরপর থেকে এত রাতে কাউকে সাহায্য করার আগে দুবার ভাববি। যখন তখন কাউকে সাহায্য করে নিজের বিপদ ডেকে আনবি না। এই মাঝ রাতে অনেক অশরীরীরা ঘুরে বেড়ায়, খিদের জ্বালায়। তারা মানুষের রক্ত চুষে চুষে খায়। এই কথা বলার সাথে সাথে মিঠি উধাও হয়ে যায়। বৃষ্টি থেমে যায়।